এদিকে বাংলাদেশ প্রসঙ্গে মোদি ট্রাম্প ফোনালাপ, হাসিনাকে নিয়ে বড় সিদ্ধান্ত। অবশেষে বন্ধ হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন। আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে আগামী 30 জুন অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। হচ্ছে না, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না, 7 তারিখের পরে নির্বাচন স্থগিত করা হবে। এমনকি ডক্টর ইউনূসের 5 বছরের জেলও হতে পারে। কারণ জাতিসংঘ ডক্টর ইউনূসকে $40 বিলিয়ন অনুদান দিছে যে বাংলাদেশে সুষ্ঠু এবং একটি নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য। কিন্তু ডক্টর ইউনূস আওয়ামী লীগের মতো একটা বড় দলকে বাদ দিয়ে এবং গণভোটের পক্ষে প্রচারণা চালিয়ে সে একটা পক্ষপাতিত্ব নির্বাচন করতেছে। আর এসব কারণেই ডক্টর ইউনূসের 5 বছরের জেল হতে পারে। এদিকে অপেক্ষার অবসান, 12 ফেব্রুয়ারি ডেডলাইন। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাইছে ভারত। এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে জামায়াতে ইসলামী সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে। বাংলাদেশের একটা চরমপন্থী গোষ্ঠী সবচেয়ে শক্তি সঞ্চয় করেছে এই ইউনূস সরকারের আমলে, এবং তিনি বলছেন ঠিক সে কারণে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনটা করা হচ্ছে যাতে সেই গোষ্ঠীটি নির্বাচনের মাধ্যমে আরো বেশি শক্তি সঞ্চয় করতে পারে। এদিকে বিএনপি এখন মার্কিন দূতাবাসের বোতল, তারেক রহমান তাদের হাতে জিম্মি, জানালেন সজীব ওয়াজেদ জয়। কোথা থেকে এসেছে এগুলো আর কি আসল ব্যক্তি ফিল করেছে, নাকি কুয়েতে বা বাহরাইনে বসে এক অফিসেই বসে এই হাজার হাজার ব্যালট কয়েকজন মানুষ ফিল করেছে? এটা ভিডিওতে আসছে, এটা বোঝার প্রমাণ করার তাছাড়া কোনো উপায় নেই। তো এই নির্বাচনে এদিকে বলায় ভোটের প্রচারণায় বিএনপি জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত 40। নির্বাচনী প্রচারে সারা দেশ চষে বেড়াচ্ছেন তারেক রহমান। যেখানেই যাচ্ছেন সেখানেই পাচ্ছেন বিপুল সাড়া। দেশের প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের হাবভাবেও ফুটে উঠছে তারেক রহমানকেই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে। সেই চিত্র উঠে এসেছে সাম্প্রতিক জরিপেও। ইনোভেশন কনসাল্টিং এর জরিপ বলছে দেশের মানুষের বড় একটি অংশ মনে করছেন বিএনপির চেয়ারম্যানের চেয়ারে বসাটা এখন সময়ের ব্যাপার মাত্র। সবে বরাতের পর থেকে দেখবেন যে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে, এমনি শাস্তি হবে, এটার উপর রিট হতে যাচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে। তারপরে নির্বাচন স্থগিত হয়ে যাবে। আমি প্রচন্ড ভাবে বিশ্বাস করি 7 থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে একটা পরিবর্তন আসছে, নির্বাচন স্থগিত হয়ে যাবে। এত তাড়াতাড়ি পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন কেন আসিফ নজরুলেরা? পালানোর দৌড়ে কে এগিয়ে? তার মানে 10 দিন আগে তাদের এই পালানোর যে ব্যস্ততা, পালানোর জন্য যে দৌড়ঝাঁপ, কোন একজন উপদেষ্টা নাকি উপদেষ্টারা একাধিক শিগগির হয়তো এই মাসে ফেব্রুয়ারিতে কিংবা খুব বেশি হলে শেষ দিকে বা মার্চের গোড়াতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। কিছু প্রমাণ গত 2 দিন আমি দিয়েছি, আর আজ দেব চরম প্রমাণ। গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটা দেখলে অবিশ্বাসীদের ধারণা নিশ্চিতভাবেই পাল্টাবে। এদিকে বাংলাদেশ প্রসঙ্গে মোদি ট্রাম্প ফোনালাপ, হাসিনাকে নিয়ে বড় সিদ্ধান্ত। অবশেষে কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগের। ট্রাম্প ভাঙলে মৌনবতী, কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে এবং বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে দুই শীর্ষ নেতার ফোনালাপ নিঃসন্দেহে তাৎপর্য বহন করে। সূত্রের খবর, নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন সাম্প্রতিক অতীতে তিনি কিছু ভুল পদক্ষেপ করেছিলেন। সময় দাবি করছে সেই সব ভুল পদক্ষেপ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে সামনের দিকে এগিয়ে চলার। এখানে দুঃখ প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। আমাদের ভাবা উচিত দুই দেশের সার্বিক স্বার্থের কথা, সার্বিক মঙ্গলের কথা। বলা হচ্ছে এই ফোনালাপ পুরোটাই বাংলাদেশ কেন্দ্রিক। সূত্রের খবর, ইউক্রেন রাশিয়া যুদ্ধে ভারতের মধ্যস্থতা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। কথা হয়েছে সোমবার রাতে। ট্রাম্পের দাবি তিনি প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে রাজি করিয়েছেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি আমেরিকা ও তার সহযোগী দেশগুলি থেকে আরও বেশি তেল কিনবে ভারত। যদিও সাউথ ব্লক থেকে এই বিষয়ে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে ফোনালাপের পর প্রেসিডেন্ট ট্রাম্প ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছেন। তবে রাশিয়া থেকে অশোধিত তেল কেনার জন্য ভারতের ওপর চাপানো 25% অতিরিক্ত শুল্ক চাপানোর বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই কথোপকথনে দ্বিপাক্ষিক সম্পর্কের কাঠিন্য যে অনেকটাই গলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আগামী 6 থেকে 10 ফেব্রুয়ারি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকা যাচ্ছেন। সূত্রের খবর, জয়শঙ্করের সফরে বাংলাদেশের আসন্ন নির্বাচনে কথা হবে। কোনো মহল থেকে কিন্তু এই বিষয়ে আগাম জানিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশ থেকে আমেরিকা হাত গুটিয়ে নিলে ভারত পদক্ষেপ করবে। তেল ক্রয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে জানিয়েছেন তিনি পীযূষ গোয়েলকে পাঠাবেন। তেলের দাম দেখে গোয়েল চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তবে এইসব কিছুকে ছাড়িয়ে গেছে বিদেশমন্ত্রী এই জয়শঙ্করের আসন্ন মার্কিন সফর। সূত্রের খবর, বাংলাদেশের বিষয়ে ভারতের পরিকল্পনা কি সেটাই জয়শঙ্করের থেকে শুনতে চাইছে আমেরিকা। এদিকে অপেক্ষার অবসান, 12 ফেব্রুয়ারি ডেডলাইন। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাইছে ভারত। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে তৈরি হয়েছে অনিশ্চয়তার মেঘ। অভিযোগ উঠছে বিশেষ একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এই ভোট বানচাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নির্বাচনে প্রবল অনীহা ছিল তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। কার্যত আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে তিনি বাধ্য হয়ে ভোটের আয়োজন করেছেন। বাংলাদেশ নির্বাচনে কম বেশি সব পক্ষের আগ্রহ রয়েছে। এই ভোটে নেই আওয়ামী লীগ, তা নিয়ে কম জলগোলা হয়নি। শেখ হাসিনা দিল্লি থেকে তার দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, জানিয়ে দিয়েছেন আগামী 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগ কর্মীদের কি দায়িত্ব হবে। এবারের ভোটে বড় চমক তারেকের প্রতিদ্বন্দ্বিতা। তিনি ফাঁকা মাঠে গোল দেবেন নাকি জয়সাদ পেতে গেলে তাকে কাঠখড় পোড়াতে হবে, তা নিয়েও কম আলোচনা হচ্ছে না। পদ্মাপাড়ে নির্বাচনের আগে বেশ কিছু অঘটন ঘটতে পারে বলে কোনো মহল থেকে আশঙ্কা করা হচ্ছে। অনেকে মনে করছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে। সীমান্ত ভারতীয় সেনার সাম্প্রতিক তৎপরতা সেই ইঙ্গিত দিচ্ছে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় আরও বাহিনী মোতায়েন করা হয়েছে। আগে সীমান্তে নজরদারি চালাতো বিএসএফ, এখন তাদের সঙ্গে নজরদারির দায়িত্বে রয়েছে ভারতীয় সেনা। চিকেন নেকে নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে 3খানা গ্যারিসন। সেখানে প্রস্তুত রয়েছে ভৈরব বাহিনী, হাসিমাখাতে রয়েছে রাফায়েল, সুখোই যুদ্ধ বিমান। উত্তর পূর্বের প্রতিটি বায়ুসেনা ঘাঁটিতে স্ট্যান্ড বাই রাখা হয়েছে যুদ্ধ বিমান। প্রশ্ন একটাই, ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে পারে? এক বাক্যে উত্তর না। এদিকে বিএনপি এখন মার্কিন দূতাবাসের পুতুল। তারেক রহমান তাদের হাতে জিম্মি, জানালেন সজীব ওয়াজেদ জয়। সাবেক প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বর্তমান অন্তর্বর্তী সরকার, বিএনপি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন বিএনপি বর্তমানে মার্কিন দূতাবাসের পুতুল হিসাবে কাজ করছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির দায়ে আমেরিকার হাতে জিম্মি হয়ে আছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে দেশের সমসাময়িক রাজনীতি ও আসন্ন নির্বাচন নিয়ে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। ম্যান্ডেটহীন সরকার ও জঙ্গিদের মুক্তি। সজীব ওয়াজেদ জয় বলেন, গত 1.5 বছর ধরে বাংলাদেশ একটি অনির্বাচিত সরকার কোনো ম্যান্ডেট ছাড়াই ক্ষমতা আঁকড়ে আছে। এই সরকারের প্রথম কাজগুলোর একটি ছিল দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তি দেওয়া, যাদের মধ্যে হোলি আর্টিজম হামলা ও ব্লগার হত্যার দায়ে দণ্ডপ্রাপ্তরাও রয়েছে। তিনি অভিযোগ করেন বর্তমান সরকার ইসলামপন্থী ও উগ্রবাদীদের দ্বারা সমর্থিত এবং তাদের নিউক্লিয়াস হিসাবে কাজ করছে। ডক্টর ইউনূস ও তার সরকার ইসলামপন্থীদের কাছে ঋণী এবং তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই মব জাস্টিসের নামে বিচার বিভাগ ও গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এদিকে ভোলায় ভোটের প্রচারণায় বিএনপি জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত 40। ভোলা 2 সংসদীয় আসনে দৌলত খান উপজেলা নির্বাচনী প্রচারণাকে ঘিরে বিএনপি ও জামায়াত ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 40 জন আহত হয়েছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কলকাতার এক সভায় সরাসরি সংযুক্ত হয়ে ভিডিও কলে আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যে আন্তর্জাতিক সম্প্রদায়ের একেবারেই চূড়ান্ত সময় চলে এসেছে। বাংলাদেশে আর কদিন বাদেই যে নির্বাচন, সেই নির্বাচনটিকে যে কিছুতেই বৈধতা দেওয়া যায় না, সেই নির্বাচনটি যে কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না, সেই বিষয়ে একটা সুস্পষ্ট অবস্থান নেওয়ার। সজীব ওয়াজেদ জয় এই বক্তৃতাটি কলকাতায় শুরুতেই বলেন যে কেউ কিছু মনে না করলে তিনি ইংরেজিতে দিতে চান, সম্ভবত সারা ভারতের সকল গুরুত্বপূর্ণ শ্রোতার কাছে, কানের কাছে পৌঁছানোর জন্য এবং বিশেষভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার বার্তাটি পৌঁছে দেওয়ার জন্যই সজীব ওয়াজেদ জয় ইংরেজিতে এই বার্তা দেওয়ার প্রয়োজন বোধ করেছেন। সজীব ওয়াজেদ জয় স্পষ্ট ভাষায় বলেছেন যে বাংলাদেশে জামায়াতে ইসলামী আওয়ামী লীগ বিহীন একটা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে এবং সেই নির্বাচনটি যদি হয়ে যায়
তার ফলে জামায়াতে ইসলামী যে ধরনের একটা শক্তিশালী রাজনৈতিক পক্ষতে পরিণত হতে যাচ্ছে, এরপর 5-10 কিংবা আরো দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিকে সে পথ থেকে ফেরানো মুশকিল হয়ে যাবে। সজীব ওয়াজেদ জয় ব্যাখ্যা করে বলেছেন যে জামায়াতে ইসলামীর মতো দলগুলো, ইসলামিস্ট দল যেগুলো, ইসলামপন্থী দল যেগুলো, সেগুলোকে মডারেট মুসলিম দল হিসেবে অভিহিত করবার কোনো সুযোগ নেই, যেভাবে দলটি নিজেদের এখন ব্যাখ্যা করতে চাইছে মধ্যপন্থী ইসলামপন্থী দল হিসেবে, কিংবা পশ্চিমের অনেক দেশ যে তাদেরকে এভাবে দেখতে চাইছে। সজীব ওয়াজেদ জয় সাবধান করে বলছেন কোন ইসলামপন্থী দলকে, ধর্মভিত্তিক দলকে সেভাবে বিবেচনা করার সুযোগ নাই। তিনি বুঝিয়ে বলছেন রীতিমতো যে আমরা মুসলিমেরা যখন রাজনৈতিক দল করি, তখন আমরা সেই রাজনৈতিক দলকে কোনো ধর্ম প্রতিষ্ঠার জন্য করি না, কিন্তু এই ইসলামপন্থী দলগুলো ধর্ম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। কাজেই তাদের সর্বশেষ লক্ষ্য সবসময়, চূড়ান্ত লক্ষ্য সবসময় শরিয়া প্রতিষ্ঠা করা। কাজেই এই দলগুলো যে কোনো চরমপন্থার মাধ্যমে আসলে সেই ধর্মভিত্তিক আইনকে চাপিয়ে দিতে চায়। কাজেই সজীব ওয়াজেদ জয় সাবধান করে বলছেন যে সম্প্রতি জামায়াতের আমিরের যে ধরনের মন্তব্যে, নারীদের বিষয়ে যে ধরনের মন্তব্যে সকলে চমকে গেছেন, এতে চমকে যাওয়ার কিছু নাই। এটা তাদের আদর্শিক অবস্থান একটা লম্বা সময় ধরে। এবং তিনি বলছেন যে বাংলাদেশে যখন রাজনৈতিক পরিস্থিতিটা এমন যে বিএনপি যদি বা ক্ষমতায় আসে, জামায়াতে ইসলামী একটা শক্তিশালী অবস্থান নেবে এবারের নির্বাচনে, এবং সে লক্ষ্য নিয়ে তারা যে কোনো উপায়ে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখেছে, তখন নিশ্চিতভাবেই বাংলাদেশে যে সরকার আসবে, সে সরকার মানে বিশেষভাবে তারেক রহমানের সরকার যদি আসে, বিএনপি সরকারও যদি আসে, সে সরকার এমন একটা পুতুল সরকার হবে, দুর্বল সরকার হবে, যে সে সরকারকে এক্সটার্নাল ফোর্স দিয়ে, মানে একটা নানা শক্তিতে একরকমের বলবান হয়ে জামায়াতে ইসলামী বিএনপির সরকারটিকেও যেভাবে ইচ্ছা পরিচালনা করতে পারবে, তারা প্রভাব খাটাতে পারবে ইচ্ছা মতো, এবং বাংলাদেশে পাকিস্তান ইচ্ছা মতো প্রভাব খাটাতে পারবে। এর ফলে আঞ্চলিক যে নিরাপত্তাহীনতা তৈরি হবে, যে চরমপন্থার বিকাশ ঘটবে বাংলাদেশে, সেটা কারো জন্য মঙ্গল হবে না। কাজেই সজীব ওয়াজেদ জয় বলছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সময় একেবারে কমে এসেছে। এটাই চূড়ান্ত সময় যখন তাদের এখনই বলা দরকার যে নির্বাচন আওয়ামী লীগকে বাইরে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, জামায়াতে ইসলামীকে বাংলাদেশের একটা শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করার জন্য, সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হতে পারে না, বাংলাদেশ এবং এই অঞ্চলের নিরাপত্তার জন্য ভালো হতে পারে না। গাড়ি থেকে হেলিকপ্টার, সব মাধ্যমেই নির্বাচনী প্রচার চালাচ্ছেন তারেক রহমান। দক্ষ পিআর টিম মুখিয়ে আছে সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহারে, কোনো সুযোগই চুল পরিমাণও ছাড়ছেন না তারা। এরই মধ্যে আকাশের চাঁদ হয়ে ধরা দিয়েছে নারীদের নিয়ে জামায়াত আমিরের এক্স স্ট্যাটাস। জামাত যদিও বলছে হ্যাক হয়েছিল আমিরের এক্স, কিন্তু বিএনপি এর চূড়ান্ত সুযোগ নিতে ছাড়েনি। ফলে এই মুহূর্তে প্রচারণার দৌড়ে এগিয়ে গেছে বিএনপি। জরিপও কথা বলছে একই টোনে। রাজনীতির মাঠে হাওয়া বদলাতে সময় লাগে না, আর বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরো সত্য। ক্যালেন্ডারের পাতায় আজ ৩রা ফেব্রুয়ারি ২০২৬, জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দিন ৮ বাকি। মাঠে চলছে বল দখলের চূড়ান্ত লড়াইয়ের মধ্যেই দিন কয়েক আগে ইনোভেশন কনসাল্টিং এর পিপলস ইলেকশন পালস সার্ভে যেন বোমা ফাটালো। জরিপের ফলাফল বলছে দেশের ৪৭.৬% মানুষ মনে করছেন তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে যখন এই জরিপের ফলাফল প্রকাশ করা হচ্ছিল, তখন বাইরের রাজনৈতিক উত্তাপের সঙ্গে ভেতরের তথ্যের উত্তাপ মিলেমিশে একাকার। নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপির সমর্থন যে জ্যামিতিক হারে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে গত কয়েক মাসে তারেক রহমানের দেশে ফেরা, খালেদা জিয়ার প্রয়াণ এবং দলের হাইকমান্ডের সুচতুর কৌশল বিএনপিকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে তারা এখন একক আধিপত্যের স্বপ্ন দেখছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। অথচ রাজনীতির দাবা খেলায় সব গুটি কিন্তু বিএনপির পক্ষে ছিল না। খুব বেশি দিন আগের কথা নয়, যখন মাঠের সমীকরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। কিছুদিন আগের এক জরিপে দেখা গিয়েছিল জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি জোটবদ্ধ হয়ে জনপ্রিয়তার দৌড়ে বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল। তরুণ ভোটার এবং ধর্মপ্রাণ জনগোষ্ঠীর একটি বড় অংশ এই নতুন জোটের দিকে ঝুঁকেছিল। তখন মনে হচ্ছিল এবারে নির্বাচন হবে হাড্ডাহাড্ডি, আর ক্ষমতার মসনদ বিএনপির জন্য কুসুমাস্তীর্ণ হবে না। কিন্তু রাজনীতির মাঠ বড়ই পিচ্ছিল। সেই এগিয়ে থাকা জোটের জনপ্রিয়তা কেন হুট করে থমকে গেল? বিশ্লেষকরা বলছেন এনসিপির সঙ্গে জোট বাঁধার পর জামায়াতের নিজস্ব ভোট ব্যাংকে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে। এছাড়া নারী নেতৃত্ব এবং কর্মসংস্থান নিয়ে জামায়াত আমিরের কথিত এক্স স্ট্যাটাস, যা পরে হ্যাক হয়েছে বলে দাবি করা হয়, তা নিয়ে বিএনপির সাইবার উইং এবং পিআর টিম যে ঝড় তুলেছে, তাতে জনমতের পাল্লা বিএনপির দিকে হেলে পড়েছে বলে মনে হয়। এই একই ঘটনাতেই দোদুল্যমান মধ্যবিত্ত ভোটাররা যারা জামায়াত এনসিপি জোটের দিকে ঝুঁকেছিলেন, তারা আবার ইউটার্ন নিয়ে বিএনপির পতাকা তলে ফিরেছেন, এমনটা আভাস পাওয়া যায়। ইনোভেশন কনসাল্টিং এর জরিপের গভীরে গেলে দেখা যায় বিএনপির এই উত্থানের পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করেছে সিদ্ধান্তহীন ভোটারদের মন পরিবর্তন। জরিপ বলছে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে রায় দিয়েছেন ৪৭%-এর বেশি মানুষ। অন্যদিকে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ২২.৫% মানুষ। এই ব্যবধানটা বিশাল। আর কৌতূহলোদ্দীপক বিষয় হলো ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম মুখ নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন মাত্র ২.৭% মানুষ। আর ২২.২% মানুষ এখনো জানেন না
কে হবেন প্রধানমন্ত্রী। তবে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ারের বক্তব্যে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। আগের রাউন্ডগুলোতে যারা জামায়াত বা এনসিপির পক্ষে ছিলেন তাদের একটি উল্লেখযোগ্য অংশ এখন বিএনপির দিকে শিফট করেছেন। অর্থাৎ জোটের রাজনীতি জামায়াতের জন্য যতটা না সুফল বয়ে এনেছে তার চেয়ে বেশি ভোট ট্রান্সফার করেছে বিএনপির বাক্সে। মাঠের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন ছিল আওয়ামী লীগের ভোট কোথায় যাবে। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং বর্তমানে নির্বাচন ও নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের সমর্থকরা এখন রাজনৈতিক এতিম। কিন্তু ভোট তো আর উধাও হয়ে যায় না। পেপসের জরিপ বলছে এক সময়ের কট্টর আওয়ামী লীগ সমর্থক বা ভোটারদের প্রায় 32.9% এখন বিএনপিকে ভোট দেওয়ার কথা ভাবছেন। এটা রাজনীতিতে এক বড় ধরনের প্যারাডাইম শিফট। এক সময়ের সাপে নেউলে সম্পর্ক থাকা দুই দলের কর্মী সমর্থকদের এই মেরুকরণ বিস্ময়কর। অন্যদিকে মাত্র 13.2% আওয়ামী লীগ ভোটার জামায়াতকে বেছে নিতে পারেন বলে জানিয়েছেন, আর 41.3% এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এই সাইলেন্ট ভোটার বা সিদ্ধান্তহীনরাই নির্বাচনের দিন শেষ ট্রাম্প কার্ড হতে পারেন। তবে বিশ্লেষকরা মনে করছেন জামায়াত ভীতি এবং ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আওয়ামী লীগের তৃণমূলের একটি বড় অংশ কৌশলগত কারণেই বিএনপির ধানের শীষে সিল মারাটাকে মন্দের ভালো হিসেবে বেছে নিতে পারেন। তারেক রহমানের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি নিয়েও কথা বলতে হয়। তিনি যেভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তা রীতিমতো কর্পোরেট লেভেলের পেশাদারিত্বের ছাপ রাখছে। বুলেট প্রুফ গাড়ি আর হেলিকপ্টারে চড়ে তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া চষে বেড়াচ্ছেন। তার প্রতিটি জনসভা জনসমুদ্রে পরিণত হচ্ছে। বিএনপির পিআর টিম প্রতিটি মুহূর্তকে কাজে লাগাচ্ছেন। প্রতিপক্ষ যখনই কোনো ভুল করছে বিএনপি সেটাকে লুফে নিচ্ছে। জামায়াত আমিরের এই বিতর্কিত টুইট বা স্ট্যাটাস ইস্যুটিকে তারা যেভাবে নারীদের সেন্টিমেন্টের সঙ্গে জুড়ে দিয়ে ক্যাম্পেইন চালিয়েছে তা ছিল মাস্টার স্ট্রোক।